আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। উপজেলা নির্বাচনের প্রচার শেষ মধ্যরাতে। ভোট বর্জন অগণতান্ত্রিক বলছেন গাজীপুরে বিএনপির প্রার্থী, আর অন্তর্দ্বন্দ্বে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৯৪ জন কোটিপতি, রয়েছেন মন্ত্রী এমপির ১৩ জন স্বজন। গাজায় গণহত্যার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের সংহতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা সমাবেশ, গণহত্যার বিচার দাবি। এবং রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় রাবেয়া খাতুন ফাউন্ডেশনের সংবর্ধনা, আনন্দ সন্ধ্যায় শিল্প সংস্কৃতি অঙ্গনের অভিনন্দন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ৮ই মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচার চলছে নির্বাচনী এলাকায়। একদিকে প্রচার, অন্যদিকে নির্বাচনী নানা কৌশল নিয়ে জমজমাট গাজীপুরের ২ উপজেলার ভোটের পরিবেশ। নিজ দলের ভোট বর্জনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও প্রার্থীদের বহিষ্কারকে নাটক বলছেন চেয়ারম্যান প্রার্থী গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি। ৭ই জানুয়ারির জাতীয় নির্বাচনের সময়ের অন্তর্দ্বন্দ্বের প্রভাবে মুখোমুখি হয়েছে সরকারি দলের একাধিক প্রার্থী। আলী আসগারের ভিডিও চিত্রে সময় ইসলামের রিপোর্ট। ভাইজান, ভোট কবে? ৮ তারিখ। কি ভোট আপা? উপজেলার ভোট। ভোট দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ দিব। আপনি দিবেন? জি দিব। রাজনীতির মারপ্যাচ সাধারণ মানুষ বোঝে না, তবে বোঝেন ভোট। উপজেলা নির্বাচন নিয়ে গাজীপুরের ২ উপজেলার অবস্থাটা দেখা যাক। ৮ই মে প্রথম দফায় ভোট হবে গাজীপুর সদর ও কাপাসিয়া উপজেলায়। অবাক করা রাজনীতির সমীকরণ সদরে। নিজ দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তার কথা, এসি রুমে বসে কেন্দ্রের ভোট বর্জনের সিদ্ধান্ত তৃণমূলকে সর্বশান্ত করে রেখেছে। সাবেক এই উপজেলা চেয়ারম্যান জানালেন, দল তার সঙ্গে বহিষ্কারের নাটক করেছে, কারণ তিনি এখনো কোনো চিঠি পাননি। আমি বহিষ্কারের কোনো কাগজই পাইনি, নাটক। আমি কোনো কাগজই পাইনি। তাহলে কাকে বহিষ্কার? আমি জানি না, কথা শুনলাম না। আমার সাধারণ মানুষের কারণে আমার এত খারাপ লেগেছে, জানি না। আমি অসুস্থ হয়ে গেছি, আমি মানুষ ছাড়া বাঁচতে পারি না। আসলে নির্বাচনে না আসলে পরিবর্তন নির্বাচন ছাড়া তো সম্ভব না। আমার কোনো গডফাদারও নাই, আমার উপরে আল্লাহ আছে। একই উপজেলায় ভোটের লড়াইয়ে আছেন সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন। নিজ দলের আরো ৩ প্রার্থী থাকলেও তার মূল প্রতিপক্ষ বিএনপি। তবে রিনার দাবি, তাকে সরাতে অন্য দলের পাশাপাশি নিজ দলেও চলছে ষড়যন্ত্র। তারা তাকে বহিষ্কার করছে আজীবনের জন্য। প্রাথমিক সদস্য নাই, তাইলে উনি কিভাবে, উনি শুধু কালো টাকার জন্য। আমি উপজেলার রানিং চেয়ারম্যান, তার মানে আমাকে টাকা, তার মানে আমি তো আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছি। যারা দাঁড়াইছে তারা তো আওয়ামী লীগের এই পর্যায়ের নেতা না। তাহলে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ সহ বিএনপি সহ সবাই ষড়যন্ত্র করতেছে, আমি মনে করব। পাশের উপজেলা কাপাসিয়া একেবারে গড়ের মাঠ। এখানে ভোটের মাঠে বিএনপির অস্তিত্ব নেই। সব প্রার্থী সরকারি দলের। উপজেলায় মন্ত্রী ও এমপিদের প্রভাব না থাকায় স্বস্তিতে প্রার্থীরা। তবে দলে ভাঙন ও প্রতীক না দেওয়ায় হতাশ তারা। আমরা তাই মনে করি যে দলটা ২ ভাগে বিভক্ত হচ্ছে, এটা না হইলে ভালো হইতো। যে একই দলের ২ জন না হইলে ভালো হইতো, ওরাও যদি ভোটে আসতো তাহলে ভালো হইতো। বিএনপি যাদের দলের বর্তমানে পদ পোস্ট পজিশন আছে, তারা যেন কেউ আমার নির্বাচন করতে না পারে, এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। প্রার্থী সহ অনেকেই হুমকি দিচ্ছেন। ২ উপজেলায় ৮ই মে ভোট দিবেন প্রায় ৪.৫ লাখ ভোটার। ভোটের মাঠে কিছু রাজনীতির সমীকরণ ভোটের হাওয়াটাকে একদম পাল্টে দেয়। উপজেলা ভোটে সেই বদলে যাওয়া হাওয়াটার নামই হচ্ছে বিএনপি। অর্থাৎ তারা কিন্তু সেন্ট্রালের নির্দেশ উপেক্ষা করে তৃণমূলের বহু নেতা বহু উপজেলায় প্রার্থী হয়েছে। এখন দেখা যাক এই উপজেলা ভোটকে কেন্দ্র করে সরকারি দলের নানা প্রার্থী যেমন সরকারের নিষেধও মানছে না, আত্মীয় স্বজন অনেকেই দাঁড়িয়ে গেছেন, আবার সেন্ট্রালের নির্দেশও মানলেন না বহু বিএনপির নেতারা। এখন এই যে নির্দেশ না মেনেই সব পক্ষ ভোটে আছে, এখন দেখা যাক ৮ মে কোন পক্ষ বেশি পাল্লা ভারী করে বিজয়টা ছিনিয়ে আনতে পারে। গাজীপুরের কাপাসিয়া থেকে শোভা ইসলাম, চ্যানেল আই।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী 94 জন কোটিপতি। মন্ত্রী এমপির স্বজন আছেন 13 জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে নির্বাচনে ব্যবসায়ীদের সংখ্যা বেশি। 5 বছরের সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ হয়েছে। ছাত্রলীগের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, গণতন্ত্রের মোড়লদের মুখোশ ফিলিস্তিন ইস্যুতে উন্মোচন হয়েছে। গাজায় গণহত্যার স্বীকৃতি ও বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে কথা সাহিত্যিক রাবেয়া খাতুন ফাউন্ডেশন। রবিবার সন্ধ্যায় রাজধানীতে এই আনন্দ সন্ধ্যায় দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা যোগ দেন। লাইলা নওশিনের রিপোর্ট। আলোকের ঝর্ণাধারার মতো ফুলে ফুলে জানানো অভিনন্দনে সিক্ত হন উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক গ্রহণের পর থেকেই উপমহাদেশের বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীকে অপার ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন দেশবাসী। সম্মানজনক এই পদক অর্জনে শিল্পীকে এবার শ্রদ্ধা সংবর্ধনায় সিক্ত করল রাবেয়া খাতুন ফাউন্ডেশন। উপহার দেয়া হয় সোনার থালা। আমি যেমন আমার রান্নার কাজই করি, অন্য কোনো কাজ করি না। সত্যি কথা যেটা, বন্যাপার এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে যে তিনি যে জিনিসটাকে ভালোবাসেন তাকে ভালোবেসে সারাদিন জীবন আর কি বাঁচতে চাচ্ছেন। এমন একটি মানুষ যে মানুষটি কিন্তু প্রকৃতির সাথে সবসময় কিন্তু মিলে আছেন। উনি গাছ লাগিয়েছেন, গান গাচ্ছেন এবং প্রকৃতিকে তুলে ধরছেন গানের মাধ্যমে। যিনি আমাকেও চেনেন এমন কেউ পদ্মশ্রী পেয়েছে আমার জানা নেই। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের বন্যাদি পদ্মশ্রী পেয়েছেন, আর আমরাই তাতে সবচেয়ে বেশি আনন্দিত। আয়োজনে বরেণ্য এই শিল্পীকে শুভেচ্ছা জানান দেশ বরেণ্য ব্যক্তিরা। শুভেচ্ছা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বিজ্ঞাপনী সংস্থা মাত্রা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সহ বিভিন্ন সংগঠন। শিক্ষা, অর্থনীতি, সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, গণমাধ্যম ও শিল্প মাধ্যম সহ দেশ বরেণ্য বিশিষ্টজনেরা উপস্থিত হন এই আনন্দ আয়োজনে। উনি যদি ঝর্ণা হতেন তাহলে স্নিগ্ধ ঝংকারে হয়তো ছড়িয়ে যেতেন, কিন্তু উনি ঝর্ণা নন, উনি বন্যা। কেমন সমস্ত পৃথিবীকে কেমন ডুবিয়ে দেওয়া। তোমাকে নিয়ে আমাদের গর্ব, আমরা মনে প্রাণে তোমাকে ভালোবাসি এবং তোমার যত গান শুনি তত বেশি আরো শ্রদ্ধায়, মানে তুমি বয়সে তো ছোট, শ্রদ্ধা বলতে দ্বিধা করছি কিন্তু আসলেই শ্রদ্ধা। বন্যাকে আমরা ভালোবাসি তার এই গানের জন্য এককভাবে এবং সম্মিলিতভাবে। বাংলাদেশে প্রগতিশীল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারার সাথে এই প্রতিষ্ঠান যুক্ত থাকবে আমার দেখার সৌভাগ্য হয়েছে। এদেশে যারা শিল্পের কাজ করি, সৃজনের কাজ করার চেষ্টা করি, তাদের জন্য এটা অনেক গৌরবের। একাডেমিক জায়গাতে এই মানুষটি যে কতটা পারঙ্গম সেটি খুব কাছে থেকে যারা দেখেছেন তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। বন্যাকে নিয়ে তার পদ্মশ্রী পাওয়া উপলক্ষে আমরা সকলেই আনন্দ প্রকাশ করছি। খুবই গর্বিত বন্যাদি আপনার ছাত্র হিসেবে, এবং আপনি জানেন যে সারা পৃথিবীতে আপনার অসংখ্য ছাত্রছাত্রী যারা আছে তারা একইভাবে গর্বিত। উনি যেটা করেছেন সেটা আসলে আমাদের শুধু উনাকে পৃথিবীতে পরিচয় করে দেননি, আমাদের সবাইকে করেছেন, বাংলাদেশকে করেছেন। আপার প্রতি আসলে যে
ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা তো অনিশেষ, এবং সেই জন্য তো আসলে অনেক স্মৃতি আমাদের আছে। উনি যে আমাদের জন্য যে সম্মানটা বয়ে নিয়ে এসছেন, সেটার জন্যে আমরা কি বলবো, বাংলাদেশের সবাই মানে আপনার কাছে আমরা ঋণী। তিনি বাংলাদেশে যেমনিভাবে জনপ্রিয়, ভারতীয় বাংলাভাষী শ্রোতাদের কাছে একইভাবে জনপ্রিয়। উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবারের সদস্যরাও। বন্যাকে যে সম্মাননা দেওয়া হচ্ছে আমি অভিভূত, আমার বলার মতো কিছু নাই। আমিও নিশ্চয়ই এই সম্মানের অংশীদার হয়ে গেলাম, এবং আপনারা যেভাবে বলেছেন আমি তো আর এর বেশি কিছু বলার নাই। সো আমি রিয়েলি অনার্ড, অনেক সম্মানিত বোধ করছি আপনাদের জন্য। হচ্ছে উনি বর্ণাদি, কিন্তু আমার তো অন্য রকমের স্পেশাল একটা বেস্ট মাদার। তো পদ্মশ্রী তো আমি যেটা বলছি, বাট ওটা হচ্ছে যে আমি যদি এত দুষ্টামি না করতাম মেবি সে আর একটু আগে পাইতো এটা। পদ্মশ্রী প্রাপ্তিতে এমন শ্রদ্ধা ভালোবাসা সহ সিক্ত হয়ে সকলের প্রতি বিনয় মুখর কৃতজ্ঞতা প্রকাশ করেন বরেণ্য এই শিল্পী। শান্তিনিকেতনে যাওয়াটাও আমার সেই সময় ৭৫ সালে আমার বাবা মা, বাড়ি আমার নানি সবাই মিলে যে সাপোর্টটা দিয়েছিলেন, আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এদের সবার প্রতি আমার ঋণ, সবার প্রতি আমার ঋণ। আমার প্রতিটি শ্রোতা যারা আমার গান শুনেছেন এবং শুনে আজকের আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। আমি আর ৫টা মানুষের মতনই গান গাই, কিন্তু তারপরে ওপরওয়ালার বেশি আশীর্বাদ যে শ্রোতারা কোথাও হয়তো আমাকে একটুখানি বেশি করে ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা আমি আমার অন্তরের গভীরে খুব সন্তর্পণে রেখেছি, রাখবো আমৃত্যু। জীবন জুড়ে মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে যাওয়ার প্রত্যয় ঝরে পড়ে শিল্পীর কণ্ঠে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এটি নীতিগত বিষয়। ভবিষ্যতে আরও আলাপ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতে বিষয়টি দেখা হবে। জাতীয় পার্টির সংসদ সদস্য নেসলের শিশু খাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান। পরে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল ২০২৪ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবুও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে মন্ত্রিসভাকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রত্নসম্পদ আইন এবং বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে নির্দেশনা দিয়েছেন। পরে সচিবালয়ে এ বিষয়ে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমাদের কিছুটা লোডশেড করতে হচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে, এবং এইটা আমরা গত ১ মাস যাবৎ এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে চালু করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীও এটা ওয়াকিবহাল, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। এবার রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকার রাফা শহরে স্থলপথে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। কায়রোয় হামাসের সাথে চলমান যুদ্ধবিরতি আলোচনায় কোনো সাফল্য না আসায় রাফায় এই হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল। ফিলিস্তিনিদের রাফা শহর থেকে সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি আলোচনায় সাফল্য না আসার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন হামাস প্রধান। গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর রাফা শহরে আশ্রয় নিয়েছিলেন ফিলিস্তিনিরা। রাফায় নতুন করে হামলা চালালে হতাহতের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। ইসরায়েল বলেছে রাফা থেকে ১ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে।
এবার রয়েছে কৃষি সংবাদ। ভোলায় জলবায়ু সহিষ্ণু বাউ মুরগির চাহিদা বাড়ছে। সব ঋতুতে লালন পালন করতে পারায় এরই মধ্যে এ অঞ্চলে বেশ কয়েকটি বাউ মুরগির খামার গড়ে উঠেছে। খামারি, বাচ্চা সরবরাহকারী, খাদ্য বিক্রেতা ও ক্রেতার মধ্যে সমন্বয় থাকায় সহজেই বাজারজাত করা যাচ্ছে বাউ মুরগি। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। কালবৈশাখী ঝড়ের কবলে গাছ থেকে পড়ে যাওয়া চড়ুই পাখি ইউনিয়ন পরিষদে নিজ কক্ষে এনে আশ্রয় দেন কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল। রবিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে বাস করা হাজারো চড়ুই পাখি নিচে পড়ে যায়। সে সময় পাখিগুলোকে ইউনিয়ন পরিষদ কার্যালয় কক্ষে নিয়ে আসেন। সেখানে তিনি কিছু পাখির সেবা শুশ্রূষাও করেন। পরে ঝড় থেমে গেলে পাখিগুলো নিজ আবাসস্থলে ফিরে যায়। এবার রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ ইকিউ লাইনআপের 6টি ভিন্ন মডেল চালু করেছে মার্সিডিজ বেঞ্জের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেড। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মার্সিডিজ বেঞ্জের আধুনিক এবং ক্লাসিক গাড়ি নিয়ে দিনব্যাপী মোটর শো হয়েছে। ওই পর্বের কনসার্টে পারফর্ম করে রক ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস এবং সঙ্গীত শিল্পী প্রীতম। এরপর গালা ইভেন্টে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিজনেস টাইকুনদের উপস্থিতিতে লেজার শোর মাধ্যমে ইকিউ লাইনআপটি উন্মোচন করা হয়। ওই পর্বে নেমেসিস এবং জেফারের লাইভ সঙ্গীত সমন্বিত একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। সে সময় ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রৌফ চৌধুরী, বিভাগীয় পরিচালক ইমরান জামান খান ও সিইও রেদওয়ানুল জিয়া। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শিক্ষা, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো ছাড়া মানবিক উন্নয়ন সম্ভব নয় বলে দুই খাতে রাষ্ট্রের ব্যয় বাড়াতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীতে পলিসি এক্সচেঞ্জের উদ্যোগে উচ্চ অগ্রাধিকার 6 খাত নিয়ে প্রাক বাজেট আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও কৃষি খাতে পরিবর্তিত পরিস্থিতিতে এ খাতের ভর্তুকি কাঠামোর পরিবর্তন করতে হবে। তৈরি পোশাক খাতে রপ্তানি প্রণোদনা তুলে নেওয়া হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাজেটে বিশেষ তহবিল রাখতে হবে, যাতে তারা উন্নয়নশীল দেশে উত্তরণের সময়ের সংকট পার হতে পারে। আউটসোর্সিং এবং প্রযুক্তি খাতের কর ছাড় অব্যাহত রাখতে হবে বলে মত দেন উদ্যোক্তারা। পলিসি এক্সচেঞ্জ মনে করে বাজেট বড় করতে হলে আয় বাড়াতে হবে, তাই ধীরে ধীরে কর সুবিধাও কমাতে হবে, কিন্তু খাত ভিত্তিক যথাযথ কর ছাড় অব্যাহত রাখতে হবে। এবার রয়েছে খেলার খবর।